বাল্যজীবনের স্মৃতি রোমন্থন করতে শুরু করলাম। আজকে হলো 5 মার্চ 2025। বর্তমানে বসবাস করি গুরুগ্রামে। বয়স 82। আপনারা এটা শুনতে শুনতে বুঝতে পারবেন যে আমি এর আগে একটি ইউটিউব রেখেছিলাম, সেটার নাম দিয়েছিলাম স্মৃতির রেখায় কলহনের আনন্দ সন্ধান। সেটা করেছিলাম 4/2/2025 মঙ্গলবার। সেখানে শেষ করেছিলাম না, সেখানে শেষ করিনি, উল্লেখ করেছিলাম, শেষ অনেক পরে করেছি। উল্লেখ করেছিলাম যে 1951 সালের 15ই আগস্ট হাওড়া স্টেশনে এসে নামলাম চুঁচুড়া থেকে সপরিবারে। তারপর একটা ঘোড়ার গাড়ি করে আমরা 44 পাইকপাড়া সেকেন্ড রো, ক্যালকাটা 37 এই বাড়িটায় এসে উঠি। আজকে যে স্মৃতিচারণটা করার চেষ্টা করব সেটা হচ্ছে ওই 44 পাইকপাড়া রো, ক্যালকাটা 37কে ঘিরে, and that is after 15th August, starting from 15th August 1951। সে যাই হোক, ওই অর্থাৎ পাইকপাড়া অঞ্চলটা নিয়ে একটুখানি ওই সময়কার আমার যে স্মৃতি বলবো। আমি তো লিখে নিয়ে কিছু করি না, স্পন্টেনিয়াস বলতে থাকি, যেমন মনে আসতে থাকে। ছোট ছোট কোলাজ মনে করে নেবেন, জোড়া জোড়া, জুড়ে জুড়ে, একটু বলা যায় যে একটা অনেক আগের একটা সোশিওলজিক্যাল ক্যানভাস যেন প্রেজেন্ট করা হচ্ছে। যাই হোক, আমি যেটা বলি সেটা হচ্ছে যে ওই বাড়িটার ছবিও দেখতে পাবেন, মানে বাড়িটার ছবি নয়, বাড়িটার ছবিই বটে, তবে আমি ওই গুগল ম্যাপ থেকে বর্তমানে ওই ঠিকানাটা দিয়ে এই বাড়িটা পেলাম। আমরা যখন ওই বাড়িটাতে এসে উঠেছিলাম তখন অন্তত বাড়িটা ছিল 3 তলা, আর আমরা 3 তলায় ওই সামনের দিকে বাঁ দিকে, মানে বাড়িটার দিকে ফেস করে দাঁড়ালে পরে বাঁ দিকে 3 তলার যে না 3 তলাতেও একটাই ফ্ল্যাট ছিল। 3 তলাতে যে ফেসটা দেখতে পাচ্ছেন একটাই ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটে আমরা এসে উঠলাম। আচ্ছা, এবার সেই বাড়িটার কথাটা একটু বলি। 3 তলা বাড়ি, তার উপরে ছাদ, ফ্রন্ট সাইড, যেটা এখন এরকম চেহারা হয়েছে তখন ছিল না। এখন দেখছি এটা 5 তলা হয়ে গেছে, বা মনে হচ্ছে যে ওইটাই মনে হচ্ছে, ঠিকানা দিয়ে তো পেলাম।
ওটাকে হয়তো এক্সটেন্ডেড হয়েছে পরে আর কি, সেই জন্য 5 তলা। আমার সময়ও 3 তলা। 3 তলা ওপরে, আমাদের মাথার ওপরেই ছাদ। আমরা কারা থাকি সেটা বলি। আমরা থাকি সান্যাল পরিবার, বাবা মা ইত্যাদি সব মিলিয়ে, ভাই বোনেরা, আত্মীয় স্বজন। আমার বাবা উনি তার আগে ফরেন সার্ভিসে ছিলেন, ঢাকা ইত্যাদি করে। তারপর ট্রান্সফার নিয়ে তিনি অ্যালাইড সার্ভিস ইনকাম ট্যাক্স অফিসার হয়ে কলকাতা এলেন। অর্থাৎ যখন পাইকপাড়াতে আমরা, তখন সে বাবা ইনকাম ট্যাক্স অফিসার। যাই হোক, তার ঠিক আমাদের যে ফ্ল্যাটটা ছিল, এটা হচ্ছে উত্তর দিকে মুখ করে আছে। আর দক্ষিণ দিকের যে ফ্ল্যাটটা, তারই অপোজিটে পেছন দিকে, সেটা দেখা যাচ্ছে না, সেটাতে থাকতো দাশগুপ্ত পরিবার। দাশগুপ্ত পরিবার আমার থেকে এক বছর সিনিয়র ছিল শঙ্কর, আর তার দিদি ছিলেন মীরাদি। আমি মীরা মাসি বলতাম, আর কারণ আমার মাসির বন্ধু। আর তাদের দাদা ছিলেন। আর শঙ্করের ভালো নাম ছিল অরূপ দাশগুপ্ত। শঙ্কর বা অরূপ এক্সারসাইজ করতে ভালোবাসত। তাই ছাতের ওপর তার সাথে ভোরবেলা উঠে, ওই সময়ই ওর সাথে আমরা দুজনে দুটো পাশাপাশি মাদুর পেতে এক্সারসাইজ করতাম। আর শঙ্করদের এই বিনা সিনেমার কাছে একটা চায়ের দোকান, চা মানে লুজ চা আর কি, এমনি বানানো চা না, লুজ চা, চায়ের বেশ নামি দোকান ছিল। আর তার পাশেই ছিল মনতোষ রায়ের, মনতোষ বিখ্যাত বিশ্বশ্রী মনতোষ রায়, তার একটা রেস্টুরেন্ট, সেটার নাম খানা পিনা, বিনা সিনেমার পাশে। সে যাই হোক, অরূপ বা শঙ্কর পার্ক ইনস্টিটিউশনে, শ্যামবাজারে পার্ক ইনস্টিটিউশনে পড়াশোনা করতো, আমার 1 ক্লাস ওপরে। আমি শ্যামবাজার পার্ক ইনস্টিটিউশনে, সেটা দেশবন্ধু পার্ক আছে যেখানে, দেশবন্ধু পার্ক, তার পাশে লেডিস পার্ক, তার পাশে স্কুলটা আমাদের পার্ক ইনস্টিটিউশন। আমরা বলতাম বাংলায় উদ্যান বিদ্যা মন্দির। সেখানে গিয়ে ক্লাস 5-এ ভর্তি হয়েছিলাম। এবার বাড়ির মধ্যে ফিরে আসি। আমাদের ঠিক নিচের ফ্ল্যাটে থাকতেন যারা, ওরা পদবী পাল চৌধুরী। ওদের আমারই বয়সী একটি মেয়ে ছিল তানি, সে আমার বন্ধু। আর তার ঠিক পেছন দিকের ফ্ল্যাটে, অর্থাৎ তার মানে হচ্ছে দক্ষিণ দিকের ফ্ল্যাটে, ওই আমাদের ঠিক নিচে, তারাও পাল চৌধুরী, মানে ওদের ভাই, তানিদের আর কি, তানির যে বাবা, তার বড় ভাই ওখানে থাকতেন। সেই বড় ভাই যিনি পাল চৌধুরী, তিনি তার স্ত্রী
তিনি ছিলেন WBCS অফিসার। তার যে কন্যা, তার নাম ছিল করবী। করবীর গানের গলাটা ঠিক অ্যাপ্রুভ করার মতো নয়, কিন্তু সে গান শিখত। আচ্ছা, আর এবার আমাদের দিকে আমরা হচ্ছে উত্তর দিকে মুখ করা ফ্ল্যাট। আমাদের নিচে যারা থাকতেন সেখানে রমা, ক্ষমা, সবিতা, মানিকদার দাদা, এদের মনে পড়ছে খুব। আর ওই মানিকদার দাদা ছিলেন বলে অনেক কিছু ঘটেছিল, সেটা আনন্দের জিনিস, সেটা বলবো। ভেরি ক্রিয়েটিভ পারসন ছিলেন তিনি। আর ছেলেবেলা থেকেই আমার গলায় কিছুটা সুর ছিল, তো আর আমাদের বাড়ির উল্টো দিকে বেশ খানিকটা জায়গা, পার্ক ইত্যাদি ছিল, হয়তো এখনো আছে। সেইখানে একটা বিখ্যাত মানুষের বাড়ি ছিল। আপনারা সবাই গুরুদাস মলিনা এন্টারপ্রাইজ এটা শুনে থাকবেন। যারা একসময় ওই সময়ই শ্রীরামকৃষ্ণ, রানী রাসমণির বইগুলো করতেন, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত আর্টিস্ট। ওই গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের দাদার বাড়ি ছিল, যেটা বললাম, আমাদের বাড়ির একটু উল্টো দিকে। ওটা পড়ছে গিয়ে, আমি থাকতাম পাইকপাড়ার 2nd রোতে, এটা হচ্ছে 3rd রোতে গিয়ে পড়ছে। তো গুরুদাস বন্দ্যোপাধ্যায় নিজে দেখতে পেতাম, ভারী সুন্দর চেহারা, আসতেন তিনি ওই বাড়িতে। ওটা ওর দাদার বাড়ি। যাই হোক, সেই দাদার ছেলে ছিল, ডাক নাম ছিল গডাদা। তিনি, তার ভালো নাম ছিল রুদ্রেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায়। গডাদা আমাকে ভালোবাসতেন, আমার গলায় সুর ছিল বলে। তিনি নিজে ভালো গান গাইতেন, হারমোনিয়াম বাজিয়ে। তিনি আমাকে গান শেখাবার চেষ্টা করতেন। যাই হোক, যেমন আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, এই যে গানটা, এটা উনি শিখিয়েছিলেন আমাকে। এখন তো পুরোটা মনে নেই, আর দরকারও নেই। আচ্ছা, আর একটা বলি এই ব্যাপারে, যে আমাদের ওই বাড়ির নিচে যে মানিকদার দাদা, খুব ক্রিয়েটিভ পারসন, তিনি আমাদের দিয়ে নাটক করিয়েছিলেন। নাটক ছেলেদের জন্য করেছিলেন স্ত্রী ভূমিকা বর্জিত বিদ্রোহী নাটক, স্ত্রী ভূমিকা বর্জিত বিদ্রোহী নাটক। আর মেয়েদের জন্য করেছিলেন পুরুষ ভূমিকা বর্জিত বাণী নাটক। দুটোই স্বপন বুড়োর লেখা। আর বিদ্রোহী নাটকে আমাকে তো নেওয়া হয়েছিল, যদিও আমি মোটেই অভিনয় খুব একটা সুবিধা করতে পারতাম না, কিন্তু আমাকে ওরা ভালোবাসতে নিয়েছিলেন। সেখানে আমার মনে আছে, ওই
যিনি সঙ্গীত পরিচালনা করেছিলেন, এমন হতে পারে তার নাম অনিমেষ চ্যাটার্জি, এমন হতে পারে তার নাম অনিমেষ চ্যাটার্জি, যিনি সঙ্গীতের সুর দিয়েছিলেন। আমি এক লাইন গাইছি গানটা, কারণ আমি গানটা সমবেত কণ্ঠে গেয়েছিলাম সবার সাথে। বিদ্রোহী আমি বিদ্রোহী তুমি, বিদ্রোহী আমি বিদ্রোহী তুমি, গাহি বিদ্রোহ গান। আকাশে বাতাসে, আকাশে বাতাসে ঝঞ্ঝা, সাগরে উজান বান। আকাশে বাতাসে ইত্যাদি, সাগরে উজান বান। বিদ্রোহী আমি বিদ্রোহী তুমি। সে যাই হোক, এই 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 গানটা আমাদের করতে হয়েছিল সমবেত কণ্ঠে। আর এবার বলি, আমাদের এই সেকেন্ড রোর পেছনে ফার্স্ট রো, ফার্স্ট রো সেটা কি? সেখানে এখনো নিশ্চয়ই আছে চারটে লাল লাল, এক্স্যাক্ট একই দেখতে চারটে লাল লাল বিরাট বাড়ি, ধনী ব্যক্তিরা মানে ছিল। তার ভেতর এক্সট্রিম ইস্টের দিকে যে রঙিন লাল বাড়িটি, তাতে আমার বন্ধু থাকতো মানিক। মানিক সে যদ্দূর মনে হচ্ছে ওই দার্জিলিংয়ে পাঠানো হয়েছিল তাকে হস্টেলে থেকে পড়াশোনা করতে। আমি তাকে খুবই ভালোবাসতাম, মানিককে। আর সেই বাড়ির উল্টো দিকে, সেই বাড়ির উল্টো দিকে ডাক্তার ছিলেন, ডাক্তারবাবুদের বাড়ি। সেখানে আমার থেকে কিছু বড় শঙ্কু, শঙ্কু আমাদের বন্ধু। আর আশেপাশেই একটা বাড়ি ছিল। এমনি পাইকপাড়া ওই অঞ্চলে যারা জানেন, বেঙ্গল ভেটারিনারি কলেজ খুব বিখ্যাত, বিরাট বেঙ্গল ভেটারিনারি কলেজ। সেখানে আমরা ছেলেবেলায় খুব বেড়াতে যেতাম, খেলতে যেতাম। তো সেই ভেটেরিনারি কলেজের ডাক্তার ছিলেন একজন ভদ্রলোক, আমাদের পাড়ায় থাকতেন, নিজেদেরই বাড়ি। তার ছেলে ছিল বিদ্যা, ডাকনাম বিদ্যা। বিদ্যাকে পরে দেখেছিলাম দু একটা সিনেমাতে অভিনয়ও করতে দেখেছিলাম বিদ্যাকে। যাই হোক, আর আমাদের বাড়ির পেছন দিকে একটা বেশ ফাঁকা জায়গা ছিল, সেখানে আমরা খেলাধুলা করতাম। আর ওই নাটক তো করেইছিলাম, বললাম, বিদ্রোহী ইত্যাদি, এবং বাণী নাটক। বাণী নাটকে আমরা ছিলাম মেয়েদের ওই প্যান্ডেল ট্যান্ডেল তৈরি করার, সাহায্য করার ব্যাপারে। আচ্ছা, আর তো কোনো পার্টিসিপেশন নেই। আর একটা বলি, ওই পেছন দিকে, আমাদের বাড়ির পেছন দিকে একটা ঘেরাও করা জায়গা ছিল। সেখানে আমরা ঘেরাও করা জায়গার মধ্যে ফুটবল খেলতাম, আর বাইরে অঞ্চলে ক্রিকেট খেলতাম। আমি মোটেই খেলাধুলায় পারদর্শী নয়, তবে খেলতাম। যেমন ফুটবলে যখন গোলকিপার হতাম, এত আঙুলে চোট লাগতো, সঙ্গে সঙ্গে আঙুল বেগুনি হয়ে ফুলে যেত। আচ্ছা, আর ক্রিকেটও তেমনি, তবে হঠাৎ হঠাৎ কী করে যেন ক্যাচ ধরে ফেলতাম দু চারটে। কৃতিত্ব কোনো বিশেষ কিছু নেই খেলার। এই হলো। আচ্ছা, এবার বলি, ওই সময় সরস্বতী পূজার সময়
মানে আমি ওই ইয়েতে 44 পাইকপাড়া রো এইটাতে খুব একটা কম দিন থাকা নয়। 5, 6, 7, 8 এই বছরগুলো ছিলাম। পার্ক ইনস্টিটিউশনে আমি ওই ক্লাস 8 পর্যন্ত পড়ে তারপর ভবানীপুর চলে গেলাম, এবং ভবানীপুরের থেকে সেই সময়টা সাউথ সুবারবন ব্রাঞ্চ স্কুলে ভর্তি হয়েছিলাম, এবং সেখান থেকেই স্কুল ফাইনাল পাস করেছিলাম 1958-এ। আচ্ছা, এবার বলি যে সরস্বতী পূজা সময় খুব উৎসাহে আমরা ব্যবস্থা করেছিলাম পাইকপাড়াতে, ওই ঘেরাও করা জায়গাতে প্যান্ডেল করে রাত্রিবেলা রাত জাগছিলাম, প্যান্ডেল পাহারা দেওয়া, ভীষণ উৎসাহ। তারপর রাত জাগা, পরম উৎসাহে বাড়ি থেকে একটা কেটলি নিয়ে চলে গেলাম, আর তারপর নারকেলের ছোবায় আগুন জ্বালিয়ে চা তৈরি হলো। এইসব কাণ্ড সব করেছিলাম ছেলেবেলায়। নিশ্চয়ই মনে করে কেটলিটা বাড়ি এনেছিলাম, না হলে পরে বাড়িতে খুব একটা সুবিধা হবে না। হ্যাঁ, কী করেছিলাম আমার মনে নেই, কিন্তু পরম উৎসাহ। কাউকে না বলেই কেটলি নিয়ে চলে গিয়েছিলাম রাত্রিবেলা চা করার জন্য। এইগুলো সব মনে পড়ছে এবং আনন্দ হচ্ছে, এইসব বলি। আচ্ছা, আরেকটা কথা বলার ইচ্ছে আছে। ফিলান্থ্রপিক্যাল অ্যাটিটিউডের জন্য আমার শিশুকাল থেকেই কেন যেন টান আছে। কি হতো, আচ্ছা আরও বলি দু একটা কথা। ওই ফ্ল্যাটে যখন আছি, যখন আমার জন্মদিন হতো, একটা মনে আছে, আমার দাদা চিত্তরঞ্জন সান্যাল, জ্যাঠতুতো দাদা, তিনি ক্যালকাটা কর্পোরেশনের এন্টালি মার্কেটে চাকরি করতেন, কর্পোরেশনের কর্মী। তিনি আমাদের কাছেই থাকতেন, ওখানেই থাকতেন। তিনি আমাকে আমার জন্মদিনে বই দিয়েছিলেন, চমৎকার বই, এ টেইল অফ টু সিটিজের বাংলা, দুই নগরীর গল্প, চার্লস ডিকেন্সের দুই নগরীর গল্প। চার্লস ডিকেন্স এটা দিয়েছিলেন, এইটা মনে আছে। আর মনে আছে আমার ছোট কাকা, কুট্টি কাকা, তিনিও আমাদের সাথে থাকতেন। আমার জন্মদিনে 8টা বাদামি রঙের পায়রা এনেছিলেন, এবং পায়রার মাংস মানে সেটাকে রেডি করা, ওই ছাতে ওখানে গিয়ে ওইসব করেছিলেন আমার ছোট কাকা। তারা সত্যি আমাকে খুব ভালোবাসতেন। আচ্ছা, এবার যেটা ফিলান্থ্রপির দিকটা বলছি, হয় আমার জন্মদিনের সময় নানান জনে নানান রকম উপহার, পয়সা, 20 টাকা হয়তো দিতেন, সেটা। এছাড়া একটা হতো যে আমার বাবা স্কুলে যাওয়ার জন্য রোজ আমাকে 8 আনা পয়সা দিতেন। তখনকার দিনের কথা বলছি। 4 আনা হচ্ছে বাসে আসা যাওয়া, এই প্রাইভেট বাসগুলো থেকে, মানে পাইকপাড়া থেকে শ্যামবাজার অঞ্চলে যাওয়া, ওই সেখানে। আর তাতেই 4 আনা, আর 4 আনা হচ্ছে টিফিনের জন্য। আমি যেটা করতাম, প্রায়ই করতাম, ওই টিফিনের পয়সা থেকে কিছু বাঁচাতাম। আর টিফিন আর কি, হয়তো অতি 2 পয়সার 1 আনার ওই ঘুগনি খেতাম হয়তো, আর একটু বাঁচাতাম। বাঁচিয়ে আমি কি করেছিলাম সেটা আমার মনে আছে। সেটা হচ্ছে, আমার ক্লাস 5-এ, ক্লাস 5A সেকশনে ভর্তি হয়েছিলাম। হেডমাস্টার মশাই ছিলেন প্রকাশচন্দ্র কাঞ্জিলাল।
হেডমাস্টার মশাইয়ের নাম। আচ্ছা, আর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন মিস্টার লাহিড়ী, নাম ভুলে গেছি, লাহিড়ী। আমার বাবা যখন এক সময় অতীতে কোথায় যেন কুচবিহারে যখন অধ্যাপনা করতেন, সেই সময় থেকেই ওই লাহিড়ী মাস্টারমশাইয়ের সাথে পরিচয় হয়েছিল, যেন কীভাবে একটা কি। যাই হোক, তো আমি ওই যেটা বলছিলাম যে ক্লাস 5-এ এ সেকশানে আমি কি করতাম, আমার হঠাৎ মনে হলো যে যখন একটা ক্লাস শেষ হয়ে যায় আবার আরেকটা ক্লাস শুরুর মাঝের যে গ্যাপ, ছেলে মেয়েরা বড্ড ক্যাচর ম্যাচর চেঁচামেচি করে, সেটা আমার পছন্দ নয়, ক্লাস 5-এর ছেলেরও পছন্দ নয়। মনিটর ছিল, মনিটর সামলাতে পারতো না। আমি মনিটর নই, আমি এমন কিছু লিডারশিপ গুণযুক্ত ব্যক্তিও নই, এখনও নই, তখনও নই। তো আমি মনিটরকে বললাম যে তুমি দেখবে যেই ছেলেটি সবচেয়ে বেশি চুপ করে থাকে ওই গ্যাপ পিরিয়ড, একজন টিচার বেরিয়ে গেল আর একজন টিচার আসছে, তার গ্যাপটার মধ্যে যে সবচেয়ে বেশি চুপ করে থাকবে 1 মাস, তাকে আমি প্রাইজ দেব। আমি কল্পন কুমার সান্যাল প্রাইজ দেব। কোত্থেকে প্রাইজ দেব? ওই যে পয়সা সামান্য সামান্য জমে তার থেকে। এবং প্রাইজ দিতাম স্কুলে 3 জনকে দিতাম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবং প্রাইজটা কে দিতেন? ক্লাস টিচার। যিনি ক্লাস টিচার ছিলেন তিনি দিতেন। কি প্রাইজ দিতাম? এই পেন্সিল, রাবার, কি একটা খাতা, এইগুলো আমি দিতাম। এটা আমার মনে আছে, এবং দিয়ে খুব আনন্দ হতো যে একটা কিছু করা গেল। যাই হোক, আমি এখন আস্তে আস্তে বন্ধ করতে চলেছি আমার বক্তব্য। 44 পাইকপাড়া রো, ক্যালকাটা 37-এর কথা বলা হয়ে গেল, অনেক কিছু আশেপাশের কথাও বলা হয়ে গেল, স্মৃতি হয়ে রইল। সোশিওলজির রিসার্চ যারা করতে চান, কিছু তো তথ্য পাবেনই, যারা তথ্য বার করতে জানেন। সমস্ত যারা শুনছেন, এটা আমি ইউটিউবে দেব তো বটেই, ইউটিউবে দেব। আপনাদের সবাইকে ভালোবাসা। জগতের সবাই শান্তিতে থাকুক, আনন্দে থাকুক। জগতের সবাই শান্তিতে থাকুক, আনন্দে থাকুক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। সবার মঙ্গল হোক, সবার মঙ্গল হোক। সবাই আনন্দে থাকুক, শান্তিতে থাকুক। জয় মা, জয় মা, জয় মা।